নমস্কার। আজ পালামৌ ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। সকাল 5টায় উঠে গেছি, এখন বাজে 6টা। এখন একটু বাইরে যাব, বাইরে গিয়ে পালামৌকে বা এই বেতলাকে এই সকালে কেমন লাগে সেটা একটু দেখব। পালামৌয়ের পালাগানের আজ দ্বিতীয় দিন। পাখিরা সবাই তখনও জাগেনি, ঝিঝিদের ক্লান্তি নেই। গজরাজ সপরিবারে চললেন খাবার খেতে। एक बाघ छोड़ना पड़ेगा यहाँ पे। बाघ है। कितना है बाघ? एक है। एक बड़ा बाघ एक है। लेपर्ड वगैरह है? लेपर्ड तो ढेर है। ढेर है। अब बड़ा बाघ एक है ना? ठीक है। वो जहाँ भी रहेगा तो कल ही रहेगा। एक जंगल में एक ही रहेगा। पहले इधर बहुत हाँ, ज्यादा। पहले एक रानी आई थी, वो यहाँ पे रहा। वो 3-4 बच्चा दिया था। उसके बाद फिर भी चला गया। गारू बड़े साड़ सब अलग अलग उधर भी। उधर भी है। चल तो रहे। टोटल पलामू में कितना होगा अभी? अभी तो ऐसे 5 है। 3 बच्चा देखा, एक माँ देखा। अरे लेपर्ड एकदम इतने बच्चा था। हाँ हाँ। और पलामू किला में भी कभी लेपर्ड आते हैं? पलामू किला वाला रोड में तो कह रहे हैं। কথা হলো বনবন্ধুর সাথে। গাছপালার ছায়ায় ছাওয়া ট্রি হাউসে যাবার রাস্তা খুবই সুন্দর। সাথে থাকে ঝিঝির ঝংকার আর পাখির কাকলি। বেতলা কথাটা নাকি এসেছে বি ফর বাইসন, ই ফর এলিফ্যান্ট, টি ফর টাইগার, এল ফর লেপার্ড আর এ ফর অ্যাক্সিস অ্যাক্সিস, অর্থাৎ চিতল হরিণ। ট্রি হাউসে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে। তাই এই জায়গাটাতে আমি আর কথা বলছি না, জঙ্গলের শব্দ একটু শোনাবার চেষ্টা করছি। এখানে একটা, এখানে একটা, এখানে রয়েছে। এটা পুরো ট্রি হাউস রয়েছে। এই ট্রি হাউসগুলোর যে পজিশন কিন্তু খুব সুন্দর, কারণ ট্রি হাউসের ওইদিকে যে ব্যালকনিগুলো রয়েছে, সেই ব্যালকনি যদি খোলা যায় তাহলে পুরো জঙ্গলটা আপনি দেখতে পাবেন। পুরোটা নয়, জঙ্গলের একটা অংশ আপনি দেখতে পাবেন। এখন আমরা বেরোচ্ছি বেতলা থেকে টুয়ার্ডস লোধ। আর লোধ যেতে যেতে যে সমস্ত সাইডগুলো পড়বে, যে সমস্ত জায়গাগুলো পড়বে, সেই সমস্ত জায়গাতেই যাব। শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। শুরু হলো এই বর্ষায় যাকে দেখতে এসেছি, পালামৌয়ের সেই বিশাল বন। এই বনের প্রধান গাছ শতাব্দী প্রাচীন শালেরা ঘুম ঘুম চোখে হ্যালো বলল আমাদের। আকাশের ভারী ভারী মেঘেরা ঝাঁপ মারার জন্য রেডি। দেখতে দেখতে শুরু হলো গভীর বন। বনের মাঝে 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 ছোট ছোট গ্রামগুলো তখনও জাগছে। কোচিরা স্কুলের পথে। আমি মিস করছিলাম আমার কোচিদের। 2 দিন থাকবো না শুনে যারা বলেছিল আমরাও আসবো না। রাস্তার 2 দিকের গাছগুলো অনেক নবীন। আগের বারে দেখা বাঁশের বন উধাও। আমি না দেখছিলাম বন, না দেখছিলাম প্রকৃতি। আমার বুভুক্ষু প্রাণ 2 চোখে গিলছিল সব। রাস্তার উপর দিয়ে বয়ে চলা নদী গৌতমান্টিকে রোমান্টিসিজমকে দিয়েছিল ঈগলের ডানা। চোখে ভাসছিল এই গভীর বনে বয়ে চলা ছোট্ট নদী ধরে পিঠে এক বড় রুকস্যাক ঝুলিয়ে আমি একা ঢুকে যাচ্ছি বনের গভীর থেকে গভীরতম প্রদেশে। টালির ঘর, ভুট্টার ক্ষেত নিয়ে ছোট্ট ছোট্ট গাঁগুলো যেন সারাদিনই ঘুমিয়ে আছে। বনের পথে চলতে চলতে আমরা হারাতু, এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে হারাতু। এই হারাতু বলে একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাবো বলে। এখন বাজছে সকাল 8টা। বাহ, ফার্স্ট ক্লাস করেছে। চা আমি খাই না, বাট বেড়াইতে এসে খাই। আর লাল চা আমার এবং সানির লাল চা। চাটা কিন্তু খুবই সুন্দর করেছে। লাল চা করতে না, লাল চাটা করতে। পালামৌয়ের গভীর বনের গ্রামে দিন আসে দিন যায়, রাত হয়, আবার সূর্য ওঠে। লোকজন কাজ করে, ঘুমাতে যায়, কিন্তু গায়ের শব্দ বলছে এখানে গোটা গ্রাম শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়েই থাকে। এখানে তুমি যতই শব্দ করো, যতই চেঁচামেচি করো, এখানে চলে পালামৌয়ের বন দেবতার নিয়ম।
তোমার সব যান্ত্রিক শব্দ ডুবে যায় এই প্রবল ঝিঁঝি ডাকার নির্জনতায়। কাব্য করছি না, এটা কতটা বাস্তব আপনি এখানে সশরীরে না এলে জানতেও পারবেন না। যারা পালামোয়ের প্রথম ভ্লগ দেখেছেন তারা জানেন আমি গতকাল কত লাফ ঝাঁপ করেছি। আজ বন দেবতার জাদুমন্ত্রে আমাদের সবাইকেই বনের গাম্ভীর্য ধীরে ধীরে গিলতে শুরু করেছে। চা খাওয়া হলো, এখন আমরা বেরিয়ে পড়েছি, আবার সামনে যাব মির্চায়া ফলসে। আমরা গারুর আগে নর্থ কোয়েলকে পেরোলাম। আর এই প্রথম দর্শন মর্তের মেঘ উঁচু উঁচু পাহাড়গুলোর। আমরা পৌঁছলাম মির্চাইয়া। তো এখন বাজে সকাল 8:40, পৌঁছে গেছি এমন এক জায়গায়। এর আগে প্রথম যখন পালামৌ আসি, সেই পালামৌ এসে এমন একটা জায়গায় এমন এক সুন্দরীকে দেখেছিলাম। স্পেশালি যে সুন্দরীকে দেখে কখনো লিখেছিলাম, শাল যেখানে তালের মতো, রোদ চেনে না যে দেশ, সেই দেশে সেই ঝর্ণা তলায় থাকুক বেঁচে মন খারাপের রেশ। তো মির্চায়াকে দেখি আমি কিন্তু এই কয়েকটা কথা লিখতে পেরেছিলাম মির্চায়াকে দেখে। তখন মির্চায়া এত সমস্ত ডেভেলপমেন্ট ছিল না। মির্চায়া তখন কেউ জানতোই না যে এখানে মির্চায়া ফলস রয়েছে। জাস্ট একটা ছোট্ট টিনের ওপরে লেখা ছিল মির্চায়া ফলস, যেটা কেউ খেয়াল করবে না। আর এই যে শালকে দেখি আমি বলেছিলাম যে শাল যেখানে তালের মতো। তাল কি, তালের চেয়েও অনেক বড়, অনেক লম্বা, অনেক মোটা। তো এর জন্যই লিখেছিলাম যে শাল যেখানে তালের মতো, রোদ ছুঁই না যে দেশ বা রোদ চেনে না যে দেশ, সে দেশের সেই ঝর্ণা তলায় থাকুক বেঁচে মন খারাপের রেশ। তো সেই মির্চাইয়া সুন্দরীর কাছে আবার পৌঁছে গেছি। এই মির্চায়াতে যখন প্রথম আসি তখন এসব কিচ্ছু ছিল না। আর বানটি ওখানে নালাটা পেরোতে গিয়ে পুরো একদম জলে পড়ে গেছিলো, সব মনে পড়ছে ওয়ান বাই ওয়ান। এখন বর্ষাকাল, তাই মির্চায়ার এখন এরকম রূপ। কী রকম রূপ দেখাচ্ছি, কিন্তু অন্য সময় বিশেষ করে শীতকালে মির্চায়া কিন্তু ক্ষীণ কায়া হয়ে যায়। যাই হোক, আমার কথা শুনতে পাওয়া যাবে না, ঝর্ণার শব্দ এত বেশি। চলুন দেখাই এই জায়গাটা কতটা সুন্দর। আগেরবার বানটি যা করতে পারেনি তা আজ করে দেখালো। আবার হয়েছিল বটে এইসব ভুঁড়ি দেখলে হবে না, ভুঁড়ি ঠিক আছে, গুড। দৌড়ে উঠে গেলাম মির্চাইয়ার উপরের দিকে। বাকিরা চপল মির্চাইয়ার সাথে খেলতে ব্যস্ত। আমি এলাম মির্চাইয়ার মায়ের সাথে মুলাকাত করতে। প্রকৃতির মতো পৃথিবীর সব নদীই আমাদের মা। তার কাছে বসলাম, তার গন্ধ গায়ে মাখলাম, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে খানিক ছটফট করলাম। তারপর বাবু ছেলের মতো বাবু হয়ে কতক্ষণ বসে থাকলাম। ছোট্ট মির্চায়াকে ঘিরে রেখেছে গভীর বন। এখানে সারাদিন পাখিরা গায় গান, এখানে প্রজাপতিরা করে পাগলামি।
যদি মির্চাইয়া কেমন তা যদি বলতে হয় তাহলে বলবো এই গোটা পালামৌ জঙ্গলে যদি কোনো একটা বাচ্চা মেয়ে থাকে, মানে পরিবারে যে একটা বাচ্চা মেয়ে থাকে, যে বাচ্চা মেয়েটার মনোমুগ্ধকর আধো আধো বুলি সবাইকে মুগ্ধ করে দেয়, মির্চাইয়া সেরকম বাচ্চা মেয়ে। মানে এই পালামৌ জঙ্গলের বাচ্চা মেয়ে হচ্ছে গিয়ে মির্চাইয়া। তো চলুন এবার আমরা যাব আগে, এরপর মনে হয় থাকবে মারোমার ফরেস্ট রেস্ট হাউস। আমার কথার প্রমাণও আমি দিচ্ছি। বলেছিলাম বনের গাম্ভীর্য আমাদের সবাইকে গিলতে শুরু করেছে। এই দেখুন সবচেয়ে বদমাশি করা বানটি কিভাবে চুপচাপ বসে আছে এখানে। আমিও দিলাম ওকে সঙ্গ। নেমে চললাম মির্চাইয়া থেকে। মির্চাইয়া গ্রামের এই ভাইটিকে দেখে মনে পড়লো আমার সাঁওতাল বন্ধু নিত্যানন্দের কথা। সেও এইভাবে এই বাটি সাবান দিয়েই জামা কাপড় কাচতো আমাদের ট্রেনিং সেন্টার থেকে বেশ দূরে এক ছোট্ট কাঁদরে। একদিন আমি কাঁদরের জলে থুতু ফেলেছিলাম, প্রচণ্ড বকেছিল আমাকে। বাড়ি ফিরে চললাম, তার আগে যাদেরকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম, সেই শতাব্দী প্রাচীন শাল গাছকে ছুঁয়ে সেই শতাব্দীকে যেন একটু ছোঁয়ার চেষ্টা। ভালো থাকো তোমরা। 9:30 বাজছে, আমরা মির্চায়া থেকে চলে এলাম রাস্তাতে। এখান থেকে যাব আগে। মির্চায়াতে নেটওয়ার্ক কেমন থাকে সেটা আপনাদেরকে দেখাই। নো নেটওয়ার্ক, যেটা আমার খুবই ভালো লাগছে দেখে, যে হ্যাঁ এমন একটা জায়গায় আমরা আসতে পেরেছি যেখানে কোনো নেটওয়ার্ক নেই, যেখানে সভ্যতার ছোঁয়া অতটা লাগেনি। আচ্ছা, মির্চার সামনে এখানে এই দোকান রয়েছে, এই সমস্ত জিনিস পাওয়া যায় এখানে। এখানে বিস্কুট পাওয়া যায়, চা পাওয়া যায়, ছোলা ভিজে পাওয়া যায়, সুন্দর, খুব সুন্দর। কেমন লাগছে কাঁচা শাল পাতায়? দারুণ দারুণ দারুণ। কাঁচা শাল পাতায় খাবার পরিবেশন হচ্ছে, একদম কাঁচা, টাটকা ভাঙা, টাটকা খাবার, টাটকা কাঁচা শাল পাতায়। কেমন লাগছে সানি? দারুণ। টেস্ট অফ সয়েল। গাছের পুজো করেছেন এনারা, পাথরে পুজো করেছেন, এবং যেটা আমার দেখে ভালো লাগলো যে সামনে এইভাবে জল রেখেছেন। মানে এনাদের পুজোর অঙ্গ হচ্ছে গিয়ে জলটা এইভাবে রাখা। আর গাছ পুজো, পাথর পুজো, মানে প্রকৃতির পুজো এরাই করছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ম্যাগিটা কিসে দেবেন, বললেন যে প্লেট আছে। আমি বললাম প্লেটে খাবো না, আমি কিন্তু শাল পাতা দিয়ে খাবো, তাই আমার জন্য শাল পাতার প্লেট তৈরি করা হচ্ছে। ভাগ্নে আর আমি পলিথিনের ছাউনিওয়ালা দোকান থেকে বেরিয়ে শাল ছায়ায় বসে মির্চাইয়াকে দেখতে দেখতে কাঁচা শাল পাতায় খেলাম ধোঁয়া ওঠা ম্যাগি। টেস্ট অফ সয়েল। সকাল 8:40 নেমেছিলাম মির্চাইয়ের কাছে। তারপর মির্চাইয়া সুন্দরীর সঙ্গে সময় কাটিয়ে এবং মির্চাইয়া সুন্দরীর সামনে এই একটা সুন্দর দোকানে সুন্দর লোকেদের, ভালো মানুষদের হাতের খাবার খেয়ে এবার আমরা বেরোচ্ছি মারোমারের দিকে। এখন বাজছে সকাল 10:15। দোকানের দাদাও বলছিলেন এই বনে নাকি প্রচুর পরিমাণে লেপার্ড, হরিণ, ভালুক আছে। সুরগুজার মহারাজ প্রথম এখানে 20টি হাতি ছাড়েন, তারপর থেকে এখানে হাতিও অনেক আছে। আমরা ঢুকলাম মারোমার ফরেস্ট রেস্ট হাউসে। 10:22 বাজছে আর আমরা মারোমার ফরেস্ট রেস্ট হাউসের এখানে চলে এসেছি। এখানে আসার অন্যতম কারণ আপনারা সবাই জানেন, বুদ্ধদেব গুহ। আমি আর কোনো কথা বলবো না, একটু দেখি এবং আপনাদেরকেও দেখাবার চেষ্টা করি। এই হচ্ছে সেই পুরনো, মানে এখানে আমাকে কথা বলতে হচ্ছে এবারে, এই হচ্ছে সেই পুরনো ফরেস্টের রেস্ট হাউস। আর এই হচ্ছে সেই বিখ্যাত ব্যক্তি। ইউটিউবে যতবার এই জায়গাটা দেখেছি, মানে এখানে আসার আগে ইউটিউবে দেখছিলাম, ততবারই মনে হচ্ছে একবার আমি যাব। তাই এলাম এবং দেখে বোঝার চেষ্টা করছি যে এই জায়গাটা কতটা সুন্দর। প্রচণ্ড নিস্তব্ধ, পরে কথা বলছি। প্রচুর প্রজাপতি ঘুরছে এদের।
ফরেস্ট রেস্ট হাউসের একটা পায়ে চলা পথ, বাঁধানো পথ, সেটা কিন্তু এই প্রাচীর বরাবর রয়েছে। এইদিকে সকালে খুব সুন্দরভাবে ওয়াক করা যাবে, মানে মর্নিং ওয়াক যাকে বলে। আর এখানে মনে হচ্ছে অনেক দূরে, কিন্তু অনেক দূরে নয়, আমার ক্যামেরাটাতে অনেক দূরে মনে হচ্ছে, একদম কাছেই এই পাহাড়টা। ওয়াও ওয়াও ওয়াও। সঞ্জিত চন্দ্রের লেখা অনেক কথাই মনে পড়ছে, মর্তে যেন মেঘ করিয়াছে। তো এখানে এই পাহাড়টা দেখে তাই লাগছে যে মর্তে যেন মেঘ করিয়াছে। এটা একটা ট্রি হাউস, নাম দিয়েছে ট্রি হাউস, বাট ট্রির উপরে নয়, বড় বড় পিলারের উপরে রয়েছে, তাই নাম হয়েছে ট্রি হাউস। এটা একটা ট্রি হাউস, আর এই একটা ট্রি হাউস। অসম্ভব সুন্দর, সত্যিই অসম্ভব সুন্দর জায়গা। বিশেষ করে এত ভালো লাগছে তার কারণ নিস্তব্ধতা, জাস্ট নিস্তব্ধতা। পাশে রাস্তা রয়েছে, মাঝে মাঝে গাড়ির শব্দ আসছে, বাট বেশিরভাগ মানে বলতে গেলে গাড়ির শব্দটাও যেন এই নিস্তব্ধতার কাছে ডুবে গেছে, এই নিস্তব্ধতাই ডুবে গেছে। ওয়াও, সুন্দর। যদি কেউ নিরিবিলি নিস্তব্ধতা চান, উপযুক্ত জায়গা মারমার ফরেস্ট রেস্ট হাউস। যদি কোনো দিন আসতে পারি, আমি এখানে থাকার চেষ্টা করব। এখানে বসে পাহাড় দেখুন, নিচের দিকে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, বসার জায়গা। এটা আর একটা ট্রি হাউস। এই ট্রি হাউসটা পুরোটাই ভিতরে, আর আগে যে ট্রি হাউসটা দেখালাম, মানে প্রথম ট্রি হাউসটা যেটা আমি দেখালাম, সেটা কিন্তু পুরোটাই জঙ্গলের মধ্যে। এই মারমার ফরেস্ট রেস্ট হাউসের শব্দটা এবার আমরা দেখে শোনাই। আমরা মারমার ফরেস্ট রেস্ট হাউসে মোটামুটি 10 মিনিট ছিলাম। সামনে রাস্তাটা দেখাই, রাস্তার দুই দিকে এই যে গাছগুলো রয়েছে না, অসম্ভব, খুব সুন্দর। এবং ফরেস্ট রেস্ট হাউসটাও দারুণ জায়গা। আর এখানে হানি প্রসেসিং সেন্টার রয়েছে, এই যে এইটা। আমাদের একটু তাড়াতাড়ি লেগেছে, তাই চলে যাচ্ছি। এবার আমরা যাব সুগা বাঁধ। আমরা ধরলাম সুগাবাঁধের রাস্তা। এইদিকে আছে বারেসার বান বিশ্রামাগার। পালামোয়ের যত ফরেস্ট রেস্ট হাউস আছে প্রায় সবই ব্রিটিশ আমলের তৈরি, এবং তাদের লোকেশন অপূর্ব। মাঝে এই পালামো বাঘশূন্য হয়ে গেছিল, কিন্তু এখনকার হিসাবে পালামোতে প্রায় 4খানা বাঘ রয়েছে। এই সমস্ত গ্রামগুলোকেও ইদানিং সতর্ক করা হয়েছে। পিছনে বনে ঘেরা বড় পাহাড়, তার সামনে বন, তার সামনে ছোট ছোট ক্ষেত, আর তার সামনে মিষ্টি মিষ্টি কুটির। তারপর আবার বন, আবার বন, পাহাড়ের বন, বালক বালিকা, আবার বিষণ্ণতা সৃষ্টিকারী ঘণ্টা বাঁধা গরুর পাল। সুগাবাঁধ আমাদের ডান দিকে। গোটা পৃথিবীর মূল সমস্যা একটাই, জনবিস্ফোরণ। দুই পাশের ক্ষেত কয়েক বছর আগেও ছিল না, ঘন বন ছিল। সরু পথের দুই পাশে ঝোপঝাড় গাড়ির গায়ে লাগিয়ে দিত সবুজ বনের ছাপ। আমরা সুগাবাঁধ পৌঁছলাম। এখন বাজে সকাল 10টা 5, আর আমরা পৌঁছে গেছি সুগা বাঁধ। সুগা বাঁধ ওয়াটারফল। এই সুগা বাঁধ নাম হওয়ার কারণ হচ্ছে গিয়ে, সুগা কথার অর্থ টিয়া পাখি। এখানকার লোককথা অনুযায়ী টিয়া পাখিতে নাকি এইটা করেছে, মানে খাঁচ 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 করেছে। এবং এই যে ল্যান্ডস্কেপ যেটা দেখাচ্ছি আমি একটু পর, এই ল্যান্ডস্কেপটা নাকি টিয়া পাখি দ্বারাই তৈরি করা হয়েছে। এখানে কেটে 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 ওটা করেছে, যার জন্য নাকি এটাকে বলা হয় সুগা বাঁধ। এবং এখানে নাকি অনেক টিয়া পাখি থাকে। তো এই হচ্ছে সুগা বাঁধের চারিদিকের দৃশ্য। এখন সুগা বাঁধের কাছে যাব, জলের কাছে যাওয়ার চেষ্টা করব, দেখি যেতে পারি কিনা। আর যদি জলের কাছে যাবার কোনো ব্যবস্থা না থাকে, আমরা কেউই জোর করে জলের কাছে যাব না, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে। চলুন যাওয়া যাক, কাঠের ব্রিজ ধরে যতটা যাওয়া যায়। 1 বছর আগে এই রকম বর্ষার মরশুমেই এই সুগাবাঁধের জলে নেমে 2 জন ছাত্র মারা যায়। এখানে বসার বেশ সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে। এখানে বসতে পারেন, এখানে বসতে পারেন, ওইদিকে আরও তৈরি হচ্ছে, বেশ সুন্দর।
এখানে বসুন, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দিন। অসম্ভব সুন্দর জায়গা। আচ্ছা, এখানে বসতে বসতে আমি দেখতে পেলাম ওখানে, ওই দেখুন আমি যে কথাটা এখনই বলছিলাম, টিয়া পাখি, ওই দেখুন টিয়া পাখির ছবি দিয়েছে, তার নিচেতে লেখা রয়েছে বাঁধ, সেখান থেকে নাম হয়েছে সুগা বাঁধ। তার মানে কথাটা ঠিকই এবং অথেন্টিক। সুন্দরের সৌন্দর্যবোধ হয় আরও বেড়ে যায় যখন তাতে ভয়ঙ্করতা যোগ হয়। তাই দৌড় লাগালাম সুগামাতকে কাছ থেকে দেখবো বলে। নদীর সাথে কথা বলার চেষ্টা করলাম। দামাল নদী কোনো কথাই বলল না, খালি বলল এখন সময় নেই, শীতে এসো তখন তোমার কথা শুনবো। এই বলে সে চলে গেল পালামুয়ের গভীর বনের দিকে। হ্যাঁ, এই সমস্ত এলাকা কিন্তু পালামু টাইগার রিজার্ভেরই অন্তর্গত। পিঙ্গল বর্ণ বলে একটা রং রয়েছে, পিঙ্গল বর্ণ, মনে হয় পিঙ্গল বর্ণ। এটা কি বলে, এই কালারটা কি বলে, পিঙ্গল বর্ণ। নদী এখন ক্ষেপে আছে, ক্ষেপে গেছে নদী। এর আগে আমরা যখন এসেছিলাম তখন বুঝতে পারিনি যে ফলস কেন বলে। ফলস যেটা মনে হয় সামনে একটু হতেও পারে, তার কারণ এখানে এখন নানা রকম ডেভেলপমেন্টের কাজ এখনও চলছে এবং ওখানে একটা সিঁড়ি তৈরি হচ্ছে। ওই সিঁড়ির ওখানে যাব, ওখান থেকে মনে হয় যেন ফলসের মতো লাগে, বা এখানে একটা ফলস তৈরি হয়েছে। তখন আমরা জানতাম না, হ্যাঁ, তখন এদিকে তো তেমন কেউ আসতোই না, তো ফলসটা কোনখানে আমরা তখন বুঝতে পারিনি। ফলসটা মনে হয় এখানে, আর এটা দেখার জন্য ওই সামনে সিঁড়ি তৈরি হচ্ছে। এই সমস্ত জায়গাতে কোনো জিনিস তৈরি করা কতটা ভয়ঙ্কর সেটা আপনাদেরকে দেখালাম। কিভাবে একটা কাঠের পাটাকে নিয়ে আসছে, আবার দেখাচ্ছি কিভাবে আসছে। দেখুন, প্রাণ হাতে করে আসা, ওই যে দূরে একদম প্রাণ হাতে করে এলো। এখান থেকে নামিয়ে দেবে মনে হয়, হ্যাঁ হ্যাঁ, ওই চলে গেল পাটাটা এইভাবে। তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা ফলস, এবং কত সুন্দর ফলস, কতটা বড় ফলস, জলের বেগ কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, হ্যাঁ, এই হচ্ছে ফলস। দেখুন কিভাবে এখানে কাজ করে এরা, কি কঠিন, খুব ডেঞ্জারাস, বাপরে। তো এখান থেকে আর যাওয়া যাবে না, এখানে কাজ চলছে। সত্যি খুবই সুন্দর লাগছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা ফলস, সত্যিই সুন্দর। তো চলুন এবারে যাওয়া যাক। সত্যি খুব ভালো লাগলো এই ফলসটা দেখেও। সুগাবান ভাইয়া, আকা মোবাইল মোবাইল। বসার জায়গায় এসে দেখলাম সুগামাত সানিকে চুপ করিয়ে দিয়েছে, আমাদের গাড়ির চালক সুভাষকে করে দিয়েছে উদাস। তো সুগাবান্ধের নিচে থেকে আমি চলে এলাম, এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের উপর থেকে এই পুরো এলাকাটা, সুগাবান্ধ এবং তার পার্শ্ববর্তী এলাকাটা কেমন লাগে সেটা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। তো একদম টপে এসেছি, টপ থেকে কেমন লাগে একটু দেখি। কি আর বলবো, আপনারা নিজেরাই দেখতে পেলেন কত সুন্দর লাগছে। এই জায়গা পুরো বনের মধ্যে ছিল, চারিদিকে জাস্ট বন এখনও রয়েছে, বনের মধ্যে ছিল। এখন যত দিন যাচ্ছে, লোক সংখ্যা যত বেশি বাড়ছে, আমরা মোবাইলে যত বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা টেকনোলজির উপরে যত বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি, তত এই জায়গাগুলো জানিয়ে দিচ্ছে যে ওইগুলো আসল নয়, আমরাই আসল। তাই আমরা দলে দলে আবার এখানে আসছি। আপনারাও আসুন, এসে এনজয় করুন, উপভোগ করুন, হাতে সময় নিয়ে আসুন। এখন বাজে 11:55। সুগাবান্ধের এখানে বেশ সুন্দর সময় কাটালাম। এবার আমরা ফাইনালি বেরোচ্ছি লোধ ফলসের দিকে।